নাম্বার এক্সাম্পল, জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ড আছে যেখানে এতিমদের জন্য টাকা আসে, ওই ফান্ডের অ্যাকাউন্ট থেকেও 2 কোটি টাকা হাতে আনেন এই তারেক রহমান। উনি তার নিজ শহর বগুড়াতে একটা জমি কেনার জন্য এই ট্রাস্টের তহবিলের টাকা ইউজ করে। ওই দাবি করেছে যে জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা হাতায় নিয়ে তারেক রহমান বগুড়া একটা জমি কিনছিল। সত্য ঘটনা হচ্ছে তারেক রহমান কোনো টাকা হাতায় নিয়ে জমি কিনে নাই। এই জমি কেনা হয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টের নামে। দেখেন, যেটাই মামলার রায় বলা আছে, তারেক রহমান অরফানেজ ট্রাস্টের টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই। এটা হাসিনার আদালতও বলে নাই, কোনোদিন দাবিও করে নাই, কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাদ দাবি করেছে। এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ করি। দ্বিতীয় এক্সাম্পল, 10 ট্রাক অস্ত্র। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় 2004 সালের 1 এপ্রিল রাতে। তো প্রভুপাদ হঠাৎ কইরা দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল। ব্যাখ্যা করতে আসছে 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে। তো 10 ট্রাক অস্ত্র মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশের মানুষের উপরে ভরসা কম, তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা, যারা 10 ট্রাক অস্ত্রের দোষ চাপায় বাংলাদেশকে বিপদে ফেলতে বদ্ধপরিকর ছিল। এখানে যদি বিএনপির কোনো ভুল থাকে তাহলে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে একইভাবে দোষারোপ করা যাবে না? উনিও তো ভারতের টিভি মিডিয়া এনডিটিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের 7 সিস্টার অক্ষত থাকবে না, বলছে না? তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্রনীতি কি বিএনপির ভুল ছিল? এই নীতির কারণে বিএনপির ভোট পেতে বাধা থাকবে কেন? আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়নি। সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার? আমরা এই প্রসঙ্গে পরে আসবো। এরপর সে ব্যাখ্যা করতে গেল 21 আগস্টে গ্রেনেড হামলা। এও দাবি করেছে যে মুফতি হান্নান নাকি 2004 সালের 14 আগস্ট হাওয়া ভবনে বসে পরিকল্পনা করছে। 21 আগস্ট বোমা হামলা। ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। তো এইবার একটু মুফতি হান্নানের জবানবন্দিটা দেখি তো। মুফতি হান্নান 21 আগস্টের গ্রেনেড হামলার ব্যাপারে 2টা জবানবন্দি দিয়েছে। প্রথমটা 2007 সালে, যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল, কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না। এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কাহার আকন্দকে। এরপরে 120 দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়ে জোর কইরা 2011 সালে বলানো হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল। এই জন্য 2024 সালের নির্বাচনে আব্দুল কাহার আকন্দকে হাসিনা নৌকা মার্কা প্রার্থী করে। এই দেখেন, এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা বাদে সবাইকে হত্যা করা হয়েছে। এমনকি 10 বছরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে। আপনারা জানেন 21 বছর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে আবার ক্ষমতায় আসেন। ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয়। এতদিন এই হত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তভার আমাকে দেওয়া হয়। সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়ে আসি। এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ, যেটা একটি পুরাতন দল, সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কা দিয়েছেন। এইদিকে মুফতি হান্নান এই জবানবন্দি দেওয়ার সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে। এই জবানবন্দি ছিল পুরাই বানোয়াট। আমি বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে। আছেন একটা জিনিস দেখি, মজার জিনিস, এটা বানোয়াট কেন? মুফতি হান্নান কবে কত তারিখে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই। তাই তার সাক্ষ্যে লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না। অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুফতি হান্নান। শুধু হাওয়া ভবনের মিটিংটার তারিখ তার মনে নাই। এখন আসেন একটা আদালত কিভাবে কাজ করে বোঝায়। কারণ হাসিনার আর মোদির ঘেটুপুত্র এনায়েত প্রভুপাদ আবার এগুলো বুঝবে না। আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয়। এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে। বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে। এছাড়া আসামিদেরকেও হাজির করা হয়। সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে, মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে।
এই জেরার পর সবার যুক্তি তর্ক শুনে আদালত রায় দেয়। এখন খালি মুফতি হান্নান কেন, তার বাপও যদি জবানবন্দি দেয় যে তার 21 আগস্টে বোম মারছে তারেক রহমানের কথা, কিন্তু আদালতের জেরায় যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা, তারা খালাস পেয়ে যাবে। আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দেওয়া না হয়, সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট, যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না। তাহলে যেখানে 21 আগস্টের এই পুরা মামলায় মুফতি হান্নানের জবানবন্দির উপর তৈরি, সেই মুফতি হান্নানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয়নি, বুঝছেন? জেরা করার ঠিক আগে মুফতি হান্নানকে ফাঁসিতে ঝুলায় খুন করে শেখ হাসিনা, যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে। বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট, কি আদালত, কি রায়, কি বিচার হয়েছে? মুফতি হান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল, যেখানে এই হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর মুফতি হান্নানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদায় করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নাই, আগে বলছি। কিন্তু হাসিনার দালাল, ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক 14 আগস্ট হয়েছিল। শুনেন, ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে 2004 সালের 14 আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন পুঁজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে। কই পাইছে? প্রমাণ দেখাতে পারবো? ওকে বলবেন প্রমাণ দেখাইতে। মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে হয়েছে মিটিং, আর এনায়েত প্রভুপাত যাই না বসে আছে। বাবা, কঠিন তালেবর। দেখেছেন, অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায়। মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার। মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, 2 জন এমপি, গোয়েন্দা বাহিনী প্রধান, তারেক রহমান নিজে। তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে, তাই না? তাদের এপিএস থাকে, বডিগার্ড থাকে, ড্রাইভার থাকে, আরো অনেক স্টাফ থাকে তাদের সাথে। কিন্তু কেউ কিন্তু একা না, আমাদের মতো না, সাধারণ মানুষ না। তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে, যেগুলো তার পিএসরা ম্যানেজ করে। এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক, তাই না? এখানে তো দেখবে কোথায় যাচ্ছে, কি করতেছে, সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে। তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনো নির্দিষ্ট তারিখে মুফতি হান্নানের যদি উল্লেখ করতো, তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না, এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত। তাই সরকারি এই বানোয়াট জবানবন্দিতে জোর করে মুফতি হান্নানকে দিয়ে দেখায়, যেখানে যখনই তারিখের কথা আসছে তখন মুফতি হান্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নেই। এই এমপি, এতগুলো এমপি, 2 জন এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে তারেক রহমান, এতগুলো লোকের একটা দিন হাওয়া ভবনে গেছে, ওইটা বাইর করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি। কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না, হাসিনারও দালালি করতে হয় না। এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ের জেএমবি কে পৃষ্ঠপোষকতা করছে। বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করত, তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজেও ব্যবহার করত। তার সোর্সকে জানেন? নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কা নিয়ে ভোট ডাকাতি করে যে তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোসর। আলী রিয়াজের যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ কমপ্লেক্স ওয়েব, এই বইয়ের 52 পৃষ্ঠায় উল্লেখ আছে নূর মোহাম্মদ 2004 সালে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাহদের ধরতে সাহায্য করছে, এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন তাদের সহায়তা করতে। তাহলে দেখেন বাংলা ভাই আসলে কারা সাহায্য করছে। তো এইসব কইরা বিএনপিকে বিপদে ফেলে আওয়ামী লীগের নমিনেশন যেটা ভোট ডাকাতকে সূত্র ধরে এনায়েত প্রভুপাত বলতেছে যে বিএনপির নেতারা নাকি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে এটা সত্য যে জেএমবির এই ঘটনা বিএনপির ক্ষমতা হারানোর কারণ। কিভাবে এটা একটু দেখি। একটা রাষ্ট্রে বল প্রয়োগের একচেটিয়া কর্তৃত্ব থাকে আর কারণ না, রাষ্ট্রের কাছে। এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায়। হাসিনার পুলিশ আমাদের মারবে, এটাই নিয়ম। যতদিন আমাদের একচেটিয়া ভাবে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা। আমরা যখন ঠোলা মেয়েটা ঝুলে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইলো, বুঝছেন? খালেদা জিয়া সরকার ক্ষমতায়, যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল প্রয়োগ করে, তাহলে খালেদা জিয়ার ক্ষমতা কোথায় থাকে? থাকে না তো। রাষ্ট্রের 2টা ক্ষমতা থাকে না, এক বনে 2 বাঘ থাকে না, এক বনে একটাই বাঘ থাকে। আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে, বুঝছাও? বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে, আর বিএনপির মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। এটা তো বিএনপির দোষ। যদিও 2005 সালে 17 আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে, তারপরে 1 বছরের মাথায় জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয়। এটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা প্রচ্ছদ প্রতিবেদনও করে, কিন্তু ড্যামেজ যা হওয়ার তা হয়ে গেছে ততদিনে।
গ্রেনেড হামলা নিয়ে কথাটা বলি, যে গ্রেনেড হামলা নিয়ে বিএনপির লোকেরা নানা কথা বলে হাসিনাই তদন্ত করতে দেয় না, কিন্তু এটাও সত্য। জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলে হয়েছিল। গ্রেনেড হামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির, এটা আমি আগেও বলছি, এখনো বলতেছি। আরো বিএনপির আরো সমস্যা আছে। র্যাব বানানো হয়েছে, এটা বিএনপির একটা মারাত্মক ভুল। বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে, এইটা মানবাধিকার লঙ্ঘন, এর দায় বিএনপি। এবং এখনো পর্যন্ত বিএনপি যে এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না। দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা, এইটা মিলিটারি দিয়ে এই কাজ করতে পারবেন না। এখন মাঠে মিলিটারি আছে, পুলিশের কাজ করতেছে, এটাও মিলিটারির কাজ না। ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত। এবার আসেন 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। 1996 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে। বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাইছিল, কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না, কারণ আওয়ামী লীগ জামাত সহ সকল দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল। সেই জন্য 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল। 15 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস করে বিএনপি পদত্যাগ করছিল। এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল। বিএনপির সেন্সেবল আচরণের কারণেই 1996 সালে 116 জন আসন নিয়ে বিরোধী দলের আসনে বসতে পারছিল। সরকার যদি এতই খারাপ চালে তো এত আসন পাইতো না, তো যেটা আওয়ামী লীগের সাথে 2001 সালে ঘটছিল। কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে, বিএনপি আমলকে আয়না ঘটছিল। কোন আন্দোলনে 2 সপ্তাহে 1000 মানুষ মারা গেছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, সরাসরি বুকে গুলি করা হয়েছে, মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে। বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে। বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে, পর 3 টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে, লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, একটা গুমের ঘটনা ঘটছে, লাখ লাখ লোককে দেশান্তরী হইতে হয়েছে আমার মতো, নাকি বিপ্লব হয়েছে এরকম বিএনপি সরকারকে উৎখাতের জন্য। বিএনপি সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য পিটায় মারা হয়েছে কখনো? আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছে, বিএনপি কখনো ফ্যাসিবাদ কায়েম করছে? বিএনপি 57 জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে। বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ গুম করছে। বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে, এরপরে বলে বিএনপি আওয়ামী লীগ এক। স্বাধীনতার পর আওয়ামী লীগ 25 বছর শাসন করছে, বিএনপি করছে 15 বছরের মতো। আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে, 2 বার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না, রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে। হ্যাঁ, শালার আমি জাউরার সিল দেই নাই না? হ্যাঁ, দেন এডিটর সাহেব, দেন জাউরার সিল দিয়ে দেন, 2 বার দেন, 3 বার দেন। 111 একটা পলিসি ছিল -2, মানে হাসিনা খালেদা দুইটাই বাদ, কিন্তু আসলে ওইটা -1, মানে হাসিনা ইন খালেদা আউট। বিএনপি জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এটা ইন্ডিয়ান লাইন, এটা বিজেপি কংগ্রেস সবার লাইন। কারণ বিএনপি জামাত ক্ষমতায় থাকলে ইন্ডিয়ার বাংলাদেশে ভাত নাই। ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত, এখন আওয়ামী লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত। কারণ ইন্ডিয়া জানে যে আওয়ামী লীগের জিন্দগিতে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট অ্যাসেট আছে, এই প্রভুপাত তার মধ্যে একটা, ইন্ডিয়ার সফট অ্যাসেট। এরকম আরো অ্যাসেটকে মাঠে নামাবে ইন্ডিয়া, এই যে রোকে অ্যাপ্রাজি আর একটা সফট অ্যাসেট। তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট মার্ক করে রাখলাম, যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছিয়ে লাগছো সেদিনই মার্ক করে রাখছি। আমার মার্ক করা ভুল হয় না, বুঝছাও? তো একটা জিনিস জানো, কয়া রাখি, বাঘে শুইলে 18 গা, ঠোলাই শুইলে 36 গা, আর পিনাকি শুইলে জয় বাংলা।